বিদেশে বিভিন্ন জায়গা, ওয়াশিংটন ডিসিতেও একটা প্রেজেন্টেশন হয়েছে যেখানে পুলিশকে কিভাবে মারা হয়েছে, পুলিশকে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। জেনেভাতেও দেখানো হয়েছে। মানুষ এইগুলো দেখে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না, বিনিয়োগ কমবে, দেশকে ধ্বংস করার একটা পাইতারা ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস করছে। উনি এইটাকে বাংলাদেশকে আগাতে পারবে না। উনি জামাতের সঙ্গে যোগ দিয়ে কোন অবস্থায় বলা হয়নি যে নির্বাচন তারা করবেন না। তারা বলেছেন নির্বাচন করবেন এবং মে মাসে উপযুক্ত অর্জন হবে সেই ধরনের নির্বাচনে, অর্থাৎ গণভোট আইন সিদ্ধ হবে। আর গণভোট করে মানে গত সরকার যেমন আপনার ডেল্টা প্ল্যান করেছিলেন 100 বছরের, প্রয়োজনে 100 বছরের জন্য ক্ষমতায় থাকার একটা যৌক্তিক ভিত্তিও তৈরি করার চেষ্টা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তথাকথিত এই অথর্ব 3 স্টার জেনারেল, যাকে কোয়ার্টার মাস্টার জেনারেল বলছেন, সেই অথর্ব ইনি কিভাবে একটা 3 স্টার জেনারেল হতে পারে আমার বোধগম্য নয়। পৃথিবীর কোথাও এই ধরনের একজন অথর্ব 3 স্টার জেনারেল হতে পারে না। উনি বলেন, মাঝে মাঝে দেখে এসে বলেন, সাংবাদিক সব পাশের থেকে একজন বলে দেয় যে বলেন যে আওয়ামী লীগ করছে, উনি বলেন আওয়ামী লীগ করছে, শব্দ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেন। এবং ডক্টর বদিউল আলম মজুমদার এবং মনির হায়দার, প্রফেসর ইউনূস, তারা বৈঠক করে রাত 8টার দিকে জানান দিলেন যে ডিসেম্বরের মধ্যেই সবকিছু করে ফেলবেন। 9টার সময় আবার তার প্রেস উইং থেকে জানালো যে না, থুকু ভুল হয়েছে, এটা জুন 2026 পর্যন্ত পরিব্যাপ্ত হবে। আপনার ঈদের জামাতে মুসল্লিরা তো বলেই দিলেন যে তারা চান ইউনূস সাহেবকে 2029 পর্যন্ত, অর্থাৎ বা তারও বেশি, 30 পর্যন্ত করতে পারে। দেখা গেল ঈদের সময় পাকিস্তানি ফ্ল্যাগ আর বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে ইফতার দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে পাকিস্তানি আর্মি যত মুসলমানকে মেরেছে, দুনিয়ার ইসরায়েল বলেন আর অন্য দেশ, তারা এত মুসলমান মানে নাই। 1970-এর দিকে জর্ডান এবং প্যালেস্টাইনের যুদ্ধ হয়, সেখানে 10 লক্ষ মুসলমানকে মেরেছিল এই পাকিস্তান আর্মি। জেনারেল জিয়াউল হক সেটার নেতৃত্ব দিয়েছিলেন। আমি একটা প্রশ্ন আপনাকে করতেই চাই স্যার, যে এই যে ওনারা বললেন যে 5 বছর 10 বছর ক্ষমতায় থাকতে চান, তাইলে আপনি কি দেখছেন, আসলে কি তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন অনির্বাচিত সরকার? আপনার কাছে কি মনে হচ্ছে, এতে কি দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে কিনা নতুন করে? দেখুন, আপনার একটা আনচার্টার্ড টেরিটরিতে আমরা ঢুকে গেছি। অনেক কিছু কিন্তু এখন আর আমাদের উপর নির্ভর করে না, দেশবাসীর উপর নির্ভর করে না। আন্তর্জাতিক শক্তি নিশ্চয় ম্যাটার করে। আর আমাদের যে নেইবার, অর্থাৎ আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীন, দূর প্রতিবেশী পাকিস্তান, তারা যেমন ভূমিকা পালন করার সামর্থ্য রাখেন, এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ম্যাটার করে। আপনার ইসরায়েলের যে গণমাধ্যমগুলো, সেখানে প্রমিনেন্টলি ফিচার্ড হয়েছে এই যে লক্ষ লক্ষ লোকের যে উপচে পড়া ভিড় এই গাজা প্যারেডে, সেটি কিন্তু প্রমিনেন্টলি তারা সম্প্রচার করার ব্যবস্থা করেছে। এবং ইসরায়েলের যারা অধিবাসী, তাদের আপনার রাডারে কিন্তু এটি আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি এবং ইসরায়েল এমন একটি দেশ যাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল রাশিয়ানরা। আর এটা তো মিনি ওয়ার্ল্ড বলতে পারেন, পৃথিবীর সকল ভাষার সকল দেশের নাগরিকের ইসরায়েলে বসবাস করেন, কারণ প্রতিটা ইসরায়েলি নাগরিকের একাধিক পাসপোর্ট আছে। তো ফলে তাদের নজরে যেহেতু আমরা পড়ে গেছি, আর আমরা এই মার্চ শেষ হওয়ার পরই ঘোষণা দিয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে যে আমাদের এই পাসপোর্টে আবারও সন্নিবেশিত হচ্ছে সেই ব্যান, অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, যেখানে ভ্যালিডিটি থাকবে পাসপোর্টে। এটি কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন জারি হয়ে গেছে। তো ফলে আপনার এটার ইমপ্লিকেশন কতদূর কি হবে সেটাও আমাদের বিবেচনায় নিতে হবে। এই সরকার কেন দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায়? তারা তো নির্বাচিত সরকার না। আবার ফরিদা আক্তার বললেন সেদিন যে নির্বাচিত, আমাদেরকে জনগণ রায় দিয়েছে, আমরা ক্ষমতায় থাকবো, নির্বাচিত হওয়া লাগে নাকি, এই কথা বলেছেন তিনি। আবার ফরহাদ মজার বলেছেন নির্বাচন কিসের দরকার, তাই না, নির্বাচন কোনো দরকার নেই, এইরকম আর কি। তো আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনার এক ধরনের অভ্যুত্থান, বিপ্লব এমন একটা সময়ে ঘটেছে, চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে, যখন 7 জানুয়ারি 2024
যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার দ্বারা গঠিত যে সরকার, তার মেয়াদ আপনার মাত্র 7 মাস 4.5 দিন বলতে পারেন জি তারা সেটি অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। আর ডিউ টাইমে যদি আপনার তা শেষ হতো তাহলে তা হতো 2029। তো সেই রেফারেন্স দিয়ে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজারে গিয়ে এই সরকারের প্রথম দিকে গঠিত হওয়ার প্রথম দিকে তিনি বলেছেন লেজিটিমেটলি তাদের 2029 পর্যন্ত ক্ষমতায় থাকার অধিকার আছে। গেল, তারপর এবার নানান রকমের ভাষা তৈরির পর একবার ডিসেম্বর আর একবার জুন, সর্বশেষ ধোঁয়াশাটা তৈরি হয়েছে সম্প্রতি আমার সতীর্থ আলী রিয়াজ এবং অগ্রজ প্রতিম সহযোদ্ধা ডক্টর বদিউল আলম মজুমদার এবং মুনির হায়দার তো প্রফেসর ইউনুস তারা বৈঠক করে রাত 8টার দিকে জানান দিলেন যে ডিসেম্বরের মধ্যেই সবকিছু করে ফেলেন না। 9টার সময় আবার তার প্রেস উইং থেকে জানলো যে না না থুকু ভুল হয়েছে, এটা জুন 2026 পর্যন্ত পরিব্যাপ্ত হবে। আর এর মধ্যে আপনার ঈদের জামাতে মুসল্লিরা তো বলেই দিলেন যে তারা চান ইউনুস সাহেবকে 2029 পর্যন্ত অর্থাৎ বা তারও বেশি 30 পর্যন্ত বলতে পারে, কারণ 1 বছর তো প্রায় অতিক্রান্ত হয়েই গেছে। তারা সেই সময় পর্যন্ত তাকে দেখতে চান মসনদে। আর আমাদের 3 স্টার সাবেক জেনারেল দদণ্ড প্রতাপশালী যে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বললেন যে জনগণ লোকজন চায় আমরা আর 5 বছর ক্ষমতায় থাকি। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি অভিভাবকত্ব করছেন তিনি কিন্তু একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপর আবার তার সেনা সংস্রব আছে, একবার নো লেস দেন 3 স্টার জেনারেল, আবার 111 সময় তিনি ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল। জনরোষে তার সামরিক যে গাড়ি সেটি পড়ে গিয়েছিল আপনার আজিজ সুপার মার্কেটের সামনে। কমবেটকে যেহেতু ছাত্ররা ইজ্জত করে সেই কারণে তার কমবেট পরিহিত যে ড্রাইভার তাকে তারা গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, পুড়িয়ে দগ্ধ করে। তো যাই হোক, এইসব বিষয় তার নিশ্চয়ই মনে আছে। তো ফলে তিনি জানান দিয়েছেন যে 5 বছর পর্যন্ত যেহেতু লোকজন দেখতে চায়, তো সুতরাং এক ধরনের লেজিটিমেসি তারা খুঁজে পাচ্ছে। এখন আপনার জনগণ ক্ষমতার উৎস, জনগণের পক্ষ থেকে গ্রিক নগর রাষ্ট্রের সেই প্রত্যক্ষ গণতন্ত্রের অভিজ্ঞতা অনুসারে আপনার উপস্থিত যারা তারা যখন জানান দিয়েছেনই এবং আমাদের ট্রেডিশনাল গার্ব পরে অর্থাৎ ঈদের পোশাক আশাক গায়ে দিয়ে পবিত্র খালেস দিলে, এবং সবাই কিন্তু অজু করা মানুষ, খেয়াল করে দেখেন, মানে বিনা অজুতে ওখান তো আর কেউ নামাজ পড়তে আসেননি, খালেস দিলে তারা এই অভিপ্রায় ব্যক্ত করেছেন। সুতরাং তার তো একটা গুরুত্ব ভিন্ন রকমের। আর এটা তো মুসলিম মেজরিটি কান্ট্রি এবং আমাদের যে সংবিধান এখন পর্যন্ত বলবৎ আছে সেখানে আমাদের স্টেট রিলিজিয়ন হচ্ছে ইসলাম। তো ফলে সবকিছু মিলিয়ে আপনি বিষয়টাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ পাবেন না। আর তারপর আবার আমাদের যিনি এই বিদেশ থেকে তরুণ তুর্কি এসে হাজির হয়েছেন ইনভেস্টমেন্ট আপনার যে সামিট হলো আপনার ইন্টারকন্টিনেন্টালে, তিনি কিন্তু আবার 2035-এর একটা অভিজ্ঞতা হাজির করেছেন। এবং 2035 আসলে তখন মনে হবে যে সাবেক প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিটা ব্যক্ত করতেন 2041 নাগাদ আপনার বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে, ওইসিডির সদস্যপদ লাভের উপযুক্ত হবে। তো সুতরাং শেখ হাসিনা যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি সেটি যদি আমাদের নোবেল লরেট, একমাত্র সান অফ দ্য সয়েল নোবেল লরেট, তিনি যদি পারেন, এবং তার কাছ থেকে প্রত্যাশা করাই যায় কারণ তার সেই যোগ্যতা আছে, তো ফলে 2041 গিয়েও 40 গিয়েও শেষ হতে পারে এই অভিযাত্রা, হু নোস। আর নির্বাচন কি ধরনের সেটা কিন্তু বলা হচ্ছে না, কোনো অবস্থায় বলা হয়নি যে নির্বাচন তারা করবেন না। তারা বলেছেন নির্বাচন করবেন এবং মে মাসে উপযুক্ততা অর্জন হবে সেই ধরনের নির্বাচনে, অর্থাৎ গণভোট আইন সিদ্ধ হবে। আর গণভোট করে মানে গত সরকার যেমন
আপনার ডেল্টা প্ল্যান করেছিলেন 100 বছরের, প্রয়োজনে 100 বছরের জন্য ক্ষমতায় থাকার একটা যৌক্তিক ভিত্তিও তৈরি করার চেষ্টা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। তাইলে তো প্রধান উপদেষ্টাকে 100 বছর বাঁচিয়ে রাখতে হবে, উনি ছাড়া তো দেশে আগানো যাবে না। অনেক বিজ্ঞানীর মতে 2030 পরে লোকজন আর মারা যাবে না, এমন ধরনের ঔষধ এবং বিভিন্ন রকমের রাস্তা দিয়ে আবিষ্কার হয়ে যাবে যে অনন্তকাল, যে কেউ যদি ইচ্ছা করে প্রাণ সংহার করতে চায় আপনার আমাদের বাবা লোকনাথের মতো, তাহলে বিষয়টা ভিন্ন রকম। কিন্তু তা না হলে কেউ যদি বেঁচে থাকতে চান অনন্তকাল বেঁচে থাকতে পারবেন, জরাজীর্ণ দেহ নেই। সঙ্গে থাকুন আপনি। জিয়া ভাই, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমরা তো শুনলাম যে একটা ব্যাখ্যা শুনলাম অধ্যাপক প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছ থেকে, আপনার কাছ থেকে শুনতে চাই এই যে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পার্শ্ব প্রতিক্রিয়া কি হয় আসলে। আমি যে প্রশ্নটা সরাসরি করতে চাই, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে অনির্বাচিত সরকার কিভাবে কাজ করবে, এটার কতটা প্রভাব পড়বে, বিদেশিরা কিভাবে নিবে? আপনারা তো বিদেশ বিভূতি থাকেন, খোঁজখবর রাখেন এবং নানা জায়গায় যোগসূত্র আছে, আপনি কিভাবে দেখেন একটা অনির্বাচিত সরকার দেশকে এগিয়ে নিতে পারে কিনা, পারবে কিনা, প্রতিকূলতা প্রতিবন্ধকতা কি কি আসলে? আচ্ছা, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের যারা সহ আলোচক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ফেসবুকে আজকে দেখলাম আপনারা আব্দুল নূর তুষার একটা কথা লিখেছেন, আমার ভালো লেগেছে। বিনিয়োগ সম্মেলনে উনি ছিলেন বিনিয়োগকারী, আজকে তিনি পহেলা বৈশাখে আনন্দের শোভাযাত্রায়, দেশে বিদেশের ঢল নেমেছে নাকি উনি একাই সবখানে। তো এখন ব্যাপারগুলি হচ্ছে যে যখন একটা অনির্বাচিত সরকার যাদের বৈধতা নেই, আপনারা জানেন ওনারা একটা ইন্ডেমনিটি দিয়েছেন। এই যে ইন্ডেমনিটিটা দিয়েছেন, যেটা যে তারা এই জুলাই আগস্ট সেপ্টেম্বরে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে এখন পর্যন্ত যা চলছে সেইগুলির কোনো বিচার প্রক্রিয়া হবে না, যেটার সঙ্গে আপনার মেলাতে হবে যে 75-এর পরবর্তীতে মোস্তাক সরকার যে ইন্ডেমনিটিতে দিয়েছিল, সেইটা ওই মোস্তাক সরকার চলে যাওয়ার পরে ওইটার বৈধতা থাকে না। কিন্তু 1979 সালে সংসদে, তখন সংসদ নেতা ছিলেন শাহ আজিজুর রহমান, স্পিকার ছিলেন বর্তমান বিএনপি যিনি মহাসচিব, ওনার চাচা সম্ভবত, ওনারা সংসদে এটা পাশ করিয়ে নেন। তখন অনেকে প্রতিবাদ করেছিলেন, ওটা আইনের অংশ হয়ে যায়। কিন্তু বিএনপি এখন দেখতে পাচ্ছে যে এইটা বিএনপিকে বলা হয়েছিল বারবার যে এইটা বিএনপি বলছে, এইটা বিএনপির কোনো সমর্থন নেই। তো যেহেতু বাংলাদেশের রাজনীতিতে মানুষ যখন ভোট দিতে যায় অন্যভাবে ভোট দেয়, এখন আপনাকে দেখতে হবে যে ভোটের কার কতটুকু আছে সেইটা দেখতে হবে। আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে 2001 সালে প্রায় 41%, বিএনপির ভোট আছে 30 থেকে 35%। তো এই দুইটা দল যদি না মানে তাহলে এইটা কোনো রকম সম্ভব না। এবং তাদের বিদেশে যথেষ্ট বিদেশিরা দেখে যে একটা স্থিতিশীল গভর্নমেন্ট কিনা, যখন স্থিতিশীল গভর্নমেন্ট থাকে তখন বিনিয়োগের সংখ্যা বাড়ে, আর অস্থিতিশীল থাকলে কখনো বিনিয়োগ বাড়ে না। আপনি যখন একটা দেশে বিদেশে প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে, কয়েকদিন আগে দেখলাম যে বাটার পৃথিবীর মানে ঢাকা সহ বিভিন্ন জায়গা বাটার দোকানগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছুই করলেন না। তার অপরাধ কি সেটা দেখতে হবে। তার অপরাধ কি? একমাত্র ফরেনার যে বীর প্রতীক উপাধি পেয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান ছিল সেটা স্বীকৃতি স্বরূপ উনি স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছেন, স্বাধীনতার পক্ষে মানুষকে পুনরুজ্জীবিত করেছেন, জনমত গঠন করেছিলেন। এটা ওনার অপরাধ, যার জন্য বাটাকে ভেঙে দেওয়া হলো। আপনি কি বলতে পারেন আপনি বাটার জুতা পরেননি? এখানে যারা 4 জন আছে, 4 জনের প্রতিটা মানুষই বাটার জুতো পরেছে। তাহলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন। অনন্ত জলিল বলছে আপনারা একটা প্রতিষ্ঠান গড়তে পারেন না আর ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশের 85% যে টায়ার আসতো গাজী টায়ার থেকে, 2 সপ্তাহ ধরে আমরা দেখলাম গাজী টায়ার পুড়ে গেল, মানুষ মারা গেল, অথচ সরকার বা সরকারের তথাকথিত এই অথর্ব 3 স্টার জেনারেল, যাকে কোয়ার্টার মাস্টার জেনারেল বলছেন, সেই অথর্ব ইনি কিভাবে একটা 3 স্টার জেনারেল হতে পারে আমার বোধগম্য নয়। পৃথিবীর কোথাও এই ধরনের একজন অথর্ব 3 স্টার জেনারেল হতে পারে না। উনি
বলেন মাঝে মাঝে দেখি এসে বলেন, সাংবাদিক সব পাশের থেকে একজন বলে দেয় যে বলেন যে আওয়ামী লীগ করছে, উনি বলেন আওয়ামী লীগ করছে, সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেন। তাহলে উনি দেখলেন বসে বসে কোনো কিছু নিলেন না। ওনারা দেখলেন ওরা বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, যেখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হয়েছিল। ওসমান আলীর বাড়ি, যেখান থেকে আমাদের 52 ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধার জাদুঘর পুড়িয়ে দেওয়া হলো। তো বিদেশি সমস্ত মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া বলেন, অন্য মিডিয়া আগে যেমন জানতে পেত না, এখন সবাই জানতে পারছে, এইগুলি দেখছে। আপনি কয়েকদিন আগে দেখেছেন জেনেভাতে এইগুলি দেখানো হয়েছে, ওয়াশিংটন ডিসিতে দেখানো হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে দেখানো হয়েছে, এবং যার কারণে বিদেশিরা বিনিয়োগ বাড়ছে না, বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। নট অনলি দ্যাট, বাংলাদেশে গার্মেন্ট শিল্প ধ্বংসের দিকে যাচ্ছে। তো এইগুলি চলতে থাকলে বিদেশি ইম্পোর্ট আসবে না। আপনার সঙ্গে আমি একটি প্রোগ্রাম করেছিলাম যে এই আশিক চৌধুরীর ব্যাপারে, আশিক চৌধুরী যে এলএনজি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে, আপনার সঙ্গে ডকুমেন্ট, আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, যেটা একটা বোকাস, মানুষকে মানুষকে ধোকা দিচ্ছে। এই কোম্পানিটা 2023 সালে ফর্ম হয়, কোম্পানিটার আর এখনো কোনো বৈধতা নেই। তারা পারমিটের জন্য চেষ্টা করছে, যদি তার ফান্ডিং নেই, $10 বিলিয়ন তাদের ফান্ডিং লাগবে। যদি ফান্ডিং জোগাড় হয়, যদি সমস্ত পারমিট পায়, তাহলে তারা প্রোডাকশনে যাবে 2030-এ। তাহলে আপনি বলেন যে এই ব্যক্তিটা, এবং বলছে যাকে দিয়ে হসপিটাল করানোর কথা বলা হয়েছে, সেই ব্যক্তির কোনো কিছু নেই। তাহলে মানুষকে মিথ্যা কথা বলে অন্যদিকে ধাবিত করা হচ্ছে নির্বাচনের নামে। আমি এর আগেও বলছি, এর আগে একটা অনুষ্ঠানে আপনার মনে থাকার কথা যে হাবিবুর রহমান হাবিব স্বীকার করেছিলেন যে হ্যাঁ, ইউনূস সাহেব উনি নিরপেক্ষ নয়, ওনার তত্ত্বাবধানে বিএনপি নির্বাচনে যাবে না। এখন যে ব্যক্তি নিজে ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করতে পারে, সে ব্যক্তি তো নিরপেক্ষ হতে পারে না। যেখানে সেনাবাহিনী গত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সভায় সেনাবাহিনীর প্রধান বলেছেন যে ইনক্লুসিভ। তা আপনি কি আমাদের ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ বোঝাবেন? ইনক্লুসিভ কাকে বলে? সবাইকে নিয়ে তো কাজ করা। তো ইনক্লুসিভ তো আমরা দেখলাম না। যখন আপনারা দেখবেন যে বিনিয়োগ যে সম্মেলনটা হলো, সেখানে কি এই গণ অধিকার পরিষদকে ডাকা হয়েছিল, কমিউনিস্ট পার্টিকে ডাকা হয়েছে, জোনায়েদ সাকিটাকে ডাকা হয়েছে? কাউকে ডাকা হয়নি। কিন্তু এক্সক্লুসিভ ছিল, কারণ ওখানে এনসিপি যেটা যেটা প্রফেসর ইউনূসের দল, ওদেরকে ডাকা হয়েছে, বিএনপি জামাতকে ডাকা হয়েছে। আপনি আসেন এইবার যে তারা দেখা গেল ঈদের সময় পাকিস্তানি ফ্ল্যাগ আর বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে ইফতার দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে পাকিস্তানি আর্মি যত মুসলমানকে মেরেছে, দুনিয়ার ইসরায়েল বলেন আর অন্য দেশ, তারা এত মুসলমান মানে নাই। 1970-এর দিকে জর্ডান এবং প্যালেস্টাইনিয়ার যুদ্ধ হয়, সেখানে 10 লক্ষ মুসলমানকে মেরেছিল এই পাকিস্তান আর্মি। জেনারেল জিয়াউল হক সেটা নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশে মেরেছে 30 লক্ষ শহীদ করেছে। আপনার ফ্রন্টিয়ারে 5 লক্ষ, আফগানিস্তানে 4 লক্ষ, তারপর নর্দার্ন প্রভিন্সে প্রায় 5 লক্ষ মেরেছে। এই হচ্ছে তারা বলে তারা রিসেট বাটন প্রেস করে 71-কে মুছে দিয়ে তারা পাকিস্তানের অবস্থা, পাকিস্তানের ইকোনমি, জিডিপি দেখেন, আর বাংলাদেশে জিডিপি যেটা গত বছর জুলাই আগস্টের আগে ছিল, সেটার সঙ্গে মেলায় দেখেন যে বাংলাদেশ কোথায় ছিল, কোথায় গেছে। আপনার মনে থাকার কথা যে ইমরান খানকে তখন সাংবাদিকরা বলতেন যে আপনি পাকিস্তানকে বাংলাদেশ বানায় দেখান তো। শেখের বেটি ওইটা দিয়েছিল, যার কারণে আমাদের মা বোনরা চলাফেরা করতে পারে। মাঝখানে রুমিন ফারানাও বলেছেন যে আমি সন্ধ্যার পরে একা বেরোতে ভয় পাই। কেন বলেন এই কথা? কারণ নিরাপত্তা দিতে পারে না এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে সরান না কেন? যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন প্রথম ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন, উনি 1 স্টার জেনারেল। উনি যখন বললেন যে বাংলাদেশে যে বুলেট ব্যবহার করা হয়েছে 6.7 মিলিমিটার, এইটা বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ পুলিশ বাহিনী ব্যবহার করে না, তখন তাকে সরিয়ে দেওয়া হলো। তাহলে মানুষ এইগুলি দেখেছে, এবং বিদেশে বিভিন্ন জায়গায়, ওয়াশিংটন ডিসিতেও একটা প্রেজেন্টেশন হয়েছে যেখানে পুলিশকে কিভাবে মারা হয়েছে, পুলিশকে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, জেনেভাতেও দেখানো হয়েছে। মানুষ এইগুলো দেখে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না, বিনিয়োগ কমবে, দেশকে ধ্বংস করার একটা পায়তারা
ডক্টর ইউনূস মোহাম্মদ ইউনূস করছে, উনি এইটাকে বাংলাদেশকে আগাতে পারবে না। উনি জামাতের সঙ্গে যোগ দিয়ে। এখন একটু নাজমুল হাসান করিমুল্লাহ স্যারের কাছে আবার আসি। ফরিদা আক্তার বলেছেন, কে বললো আমরা অনির্বাচিত? প্রশ্ন ফরিদা আক্তার। তিনি বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের এখতিয়ার নিয়ে যারা প্রশ্ন তুলেন তাদের জবাব দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ। 2 দিন আগের ঘটনা। তিনি বলেছেন, আমরা যে অনির্বাচিত একথা বললো কে? যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে তারাই রাষ্ট্র সরকার গঠন করেছে, কাজেই সরকারের দায়িত্ব হলো তাদের চাহিদা মেটানো। তার মানে ভোট লাগে না, নির্বাচন লাগে না। কলিমুল্লাহ স্যার, আপনার কাছে জানতে চাই, ফরিদা আক্তার যে ক্ষমতায় বসলেই কি এভাবে বলতে হয় নাকি? কে বলছে আমরা অনির্বাচিত, কে বলছে আমরা এটা করতে পারবো না, কে বলছে আমরা ওই কাজ হাত দিতে পারবো না, কে বলছে আমরা এইটা করব, এরকম বলতে হয় কিনা? মানে ক্ষমতায় গেলেই কি সব পরিবর্তন হয়ে যায় কিনা? আমাদের শ্রদ্ধেয় ফরিদা আক্তার উপবিনীগের কর্ণধার এবং আমাদের কমরেড ফরহাদ মজহারের সহধর্মী, তিনি এই বয়ান হাজির করেছেন। তো এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ বিকল্প চিন্তা করে তারা অভ্যস্ত, হাত পাকিয়েছেন। উন্নয়ন বিকল্পে নীতি নির্ধারণের গবেষণা খেয়াল করে দেন, নাথিং নিউ। এবং তিনি এবং তার স্পাউস কমরেড ফরহাদ মজহার নানান সময়ে নানান রকমের আপনার ইনোভেশন আমাদের উপহার দিয়েছেন। যেমন তিনি খুব ভালো করেই জানেন যে ঢাকা ক্লাবের রুলস হচ্ছে সেখানে লুঙ্গি পরে যাওয়া যাবে না। এখন আমাদের কমরেড ফরহাদ মজহার তিনি লুঙ্গি পরে সেখানে যাওয়ার চেষ্টা করে সংবাদের শিরোনাম হয়েছিলেন। আবার আপনার আমেরিকার যে ক্লাসিফাইড বায়োলজিক্যাল ওয়েপন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশে তার পরীক্ষা নিরীক্ষা দীর্ঘদিন ধরে চলছিল। আপনার এই কলেরা এবং আমাশয় যে জীবাণু তা নিয়ে, এটা নিয়েও প্রথম তিনি আপনার মাথা ঘামিয়েছিলেন। পরে যখন দেখলেন যে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন বিরত হলেন। তো এইরকম বিভিন্ন ভাবে আপনার নতুন নতুন মাত্রা যুক্ত করার বিষয় ছিল। তার আহ্বানে সাড়া দিয়ে আমরা জাতীয় ইনসাফ কমিটির সভায় গিয়েছিলাম। আপনার কামাল আতাতুর্ক রোডে অবস্থিত বনানী শেরাটন যে প্রেমিসেস আছে তার এই বহুতল যে 5 তারা হোটেল, তার একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আমার সতীর্থ শওকত মাহমুদ তিনি সচিবের দায়িত্ব পালন করছিলেন। সেখানে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৌরভার্থী তিনি সেখানে উপস্থিত ছিলেন। এখন ধরুন আমরা যেখানে আহ্বান করবেন সেখানেই যাব, এক ধরনের অনুসন্ধিৎসা থেকে পর্যবেক্ষক হিসেবে, সেটা একরকম। কিন্তু আপনার উদ্যোগটা যেটা তিনি এবং শওকত মাহমুদ গ্রহণ করেছিলেন, সেই ইনসাফ কমিটির পরবর্তী খোঁজখবর কিন্তু আমরা জানি না। শওকত নিজে আপনার নির্বাচনে প্রার্থী হলেন 7 জানুয়ারি 2024 সেই নির্বাচনে কুমিল্লা থেকে, এবং যথারীতি পরাজয় বরণ করলেন। আর কমরেড ফরহাদ মজহার চিন্তা করলেন যে আপনার যেহেতু শওকত ভিন্ন প্রক্রিয়ায় অবগাহন করছে, সুতরাং তাকে নিয়ে চলাফেরা বোধহয় ঠিক হবে না। তো যাই হোক, তিনি তো পরে তার সহধর্মিণীকে মন্ত্রিত্ব মর্যাদায় উপদেষ্টা হিসেবে মোতায়েন করতে সক্ষম হয়েছেন। আর এই যে এনজিওদের সরকার বলে যে বিশেষণটি আপনার ইউনূস সরকার পেয়েছে, এই ক্ষেত্রেও তার একটা অবদান আছে, তার এবং তার স্ত্রীর। অনেকে ট্রল করে কুবিনিককে শাড়ির ব্যবসার একটা আউটলেট মনে করতেন বা শস্য দানা বিক্রির একটা আউটলেট মনে করতেন, কিন্তু ইটস মোর দ্যান দ্যাট ডেফিনেটলি। এখন হয়তো তারা সেটা রিয়েলাইজ করছে। আর আপনার ইলিশ রপ্তানি নিয়েও নানান রকমের বাক্যবান আমরা ছুটতে দেখেছি।
আগে ভিন্ন অকেশনে, ভিন্ন পরিসরে। তো হোয়াট এভার ইট ইজ, আপনার বিকল্প চিন্তার ধারক বাহক হিসেবে তারা আগাগোড়া কনসিস্টেন্সি বজায় রেখেছেন, এখনো তার সম্মান করবেন। ধন্যবাদ।